দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনীতিতে আবার লু হাওয়া, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রত্যয়, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সরব রাজনীতির মাঠ। ডোনাল্ড লুর সফর ও রাজনীতি এই শিরোনামে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন, আজকে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। এবং আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনা ফিরে যেতে চাই। এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, আপনার কাছে শুরুতে আসতে চাই। নির্বাচনের পরে, আমরা নির্বাচনের আগে একরকম প্রেক্ষাপট লক্ষ্য করেছি যুক্তরাষ্ট্রের, এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার সফরটিও আমরা নির্বাচনের আগে দেখেছি। আজকের গত দুদিনের যে সফর, সেখানে আজকে সারাদিনই খুব ব্যস্ত সময় পার করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সহ অনেকের সাথে অনেক গুরুত্বপূর্ণ মিটিং করেছে এবং বলেছেন যে পেছনে ফিরে তাকাতে চান না, সামনের দিকে এগিয়ে যেতে চান, সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান, বাণিজ্য, বিনিয়োগ, অনেক বিষয় নিয়ে আসলে কাজ করার কথা তিনি বলেছেন। আপনার কাছে কি মনে হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি এখন নতুন উচ্চতায় পৌঁছাবে বর্তমান সরকারের সঙ্গে, নাকি কি মনে হচ্ছে না এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির সকল দর্শকদেরকে। দেখুন, আমাদের পররাষ্ট্র নীতি তো আসলে এত সহসাই পরিবর্তন হয় না। আমাদের সকলের সাথে যে ধরনের ফরেন পলিসি নিয়ে আমাদের রাষ্ট্র কাজ করছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। দেখেন, কারোর সাথেই তো আমাদের শত্রুতা নাই, সকলের সাথেই আমাদের বন্ধুত্ব। এবং মাঝে মাঝে কোনো কোনো ইস্যুতে হয়তো কারোর সাথে আমাদের বার্গেনিং হয় বা আমাদের ডিবেট হয়, সেটা নিয়ে কারোর সাথে সম্পর্ক অবনতি ঘটার মতো পরিবেশ আসলে তৈরি হয়নি। আপনারা জানেন যে নির্বাচনের পূর্বে অনেক রাষ্ট্র অনেক কথা বলেছেন এবং সেখানে আমরা একটা স্বাধীন জাতি হিসেবে আমাদের যে বক্তব্য, সেখানে আমরা অনড় ছিলাম এবং আমাদের পার্টির পক্ষ থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য আমাদের স্পষ্টভাবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর রক্ষা করে যে আমাদের কোন ধরনের আমাদের স্টেটমেন্ট ছিল, সেগুলো আপনারা লক্ষ্য করেছেন। আমরা বর্তমানে মনে করি যে নতুন সরকার গঠিত হয়েছে এবং আমাদের রাষ্ট্রের যে পলিসি, যে কারোর সাথেই আমাদের শত্রুতা নয়, সবার সাথেই বন্ধুত্ব। এবং আমাদের এই মুহূর্তে আমরা যে পররাষ্ট্রনীতিতে আমরা যে আমাদের ইকোনমিক যে ফরেন পলিসি, সেটাকে আমরা প্রায়োরিটি দিই। যে আমাদের এখন ব্যবসা বাণিজ্য কোথায় কি আছে, এবং আমরা কিন্তু সবার সাথে, আপনারা জানেন যে আমরা একটা ছোট কান্ট্রি হওয়ার কারণে অনেক যারা শক্তিধর রাষ্ট্র বা যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাদের স্থিতিটা অনেক বড়, তারা কিন্তু আমাদের এখানে অনেক সময় তাদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। কিন্তু আমাদের রাষ্ট্র কিন্তু তাদের পলিসি অনুযায়ী চলে না, আমাদের নীতি অনুযায়ী চলে। এবং সেক্ষেত্রে আমরা কার সাথে কতটুক বিজনেসে যাব, কার সাথে কতটুক আমাদের রিলেশনে যাব, এবং আন্তর্জাতিক পর্যায়ে কোন ইস্যুতে আমাদের কোন ধরনের বক্তব্য থাকবে, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের একটা নীতি আছে এবং সেই অনুযায়ী চলছে। তা আমরা এটাকে পজিটিভলি দেখছি। হ্যাঁ, কারণ আমরা মনে করি যে নতুন সরকার গঠিত হয়েছে এবং আমাদের সরকারের ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সামনে আমাদের বাজেট, সেই বাজেটে আমাদের যাতে মূল্যস্ফীতি, যে সারা পৃথিবীতে আজকে যে মূল্যস্ফীতির একটা ভোগান্তি, সেটা এই বাংলাদেশের জনগণ যাতে কম শিকার হয়, আমরা সেই ব্যাপারে সরকার দেখেছেন গত 2-3 দিন ধরে আমাদের সেই বাজেট নিয়ে কথা বলা হচ্ছে যে এটাকে কন্ট্রোল করা। এবং সেই ব্যাপারে আমাদের এই যে সকল দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, এবং আমাদের জানেন যে সেই ক্ষেত্রেও আমাদের স্বাভাবিক নীতিতেই আমরা চলবো এবং দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ যাতে সংরক্ষিত থাকে। আমি একটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই। এক কথায় আপনি যদি একটু বলেন যে নির্বাচনের আগে আসলে যুক্তরাষ্ট্র যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া কিন্তু সরকারও দেখিয়েছে। এখন পরিস্থিতিটা যে লুর সফর বা তার ইতিবাচক অনেকগুলো কথা আমরা লক্ষ্য করেছি, সরকারের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, জনগণের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে চান, সম্পর্ককে পুনঃস্থাপন করতে চান, এই যে কথাগুলো, মানে এতে আসলে কি সরকারের সফলতা দেখেন নাকি প্রকৃতিতে কি সরকার সফল? কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায়, অবশ্যই আমরা সেটাকে ভেবে দেখব এবং আমরা বন্ধুত্বের হাত ধরেই আমরা
আগাতে চাই, এবং সেখানে আমরা অবশ্যই আমাদের দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেই বিষয়টাকে আমরা নির্বাচনের পূর্বেও যেভাবে আমরা ফোকাস ছিল, নির্বাচনের পরবর্তীতেও সেটা থাকবে, ভবিষ্যতেও সেটা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু যেতে চাই সংক্ষেপে যদি একটু বলেন। আমার হাতে সময় খুবই কম। লুর সফরে সরকার সঙ্গে বাণিজ্য বিনিয়োগ অনেক বিষয় আপনি নিশ্চয়ই জেনেছেন, সব বিষয় আসলে ইতিবাচক আমরা লক্ষ্য করেছি। এর আগে নির্বাচনের আগে মানবাধিকার সহ গণতন্ত্র অনেক বিষয় নিয়ে কথা বলেছে। তবে এবার যেটি বলেছে যে মানবাধিকার বা বিভিন্ন ইস্যুতে সরকার সঙ্গে বা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চায় একসঙ্গে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। এখানে কি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা, বা এর পেছনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যে যদি ত্রিমুখী চ্যালেঞ্জের কথা বলি কূটনীতিতে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচকের শুভেচ্ছা। গত কাল থেকে আমাদের মিডিয়া, আমাদের রাজনীতিতে লুকে নিয়ে যত আলোচনাটা হচ্ছে, আমাদের বাংলাদেশে আসার আগে তিনি আরও কয়েকটা দেশ সফর করেছেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন সেখানকার পত্রপত্রিকায় তাকে নিয়ে যে নিউজ ফ্রন্ট পেজে নেই, ভেতরের পেজে। আমি গতকালকে শ্রীলঙ্কার একটি পত্রিকা দেখলাম, ভেতরে ছোট্ট একটি জায়গায় তাকে জায়গা করে দিয়েছে। অথচ আমাদের দেশ নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে ঝোড়ো হাওয়ায় মানুষ একেবারে বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু বাংলাদেশের ট্র্যাজেডি হচ্ছে লু হাওয়ায় ভোটের আগে আমরা দেখেছি বাংলাদেশের বড় দুটো দলের মধ্যে যে উথাল পাথাল অবস্থা, সেটা এখনো আমরা দেখছি। এটি আমি মনে করি যে আমাদের একটা স্বাধীন দেশের জন্য এটি কাঙ্ক্ষিত না। পৃথিবীর সব দেশের সাথে আপনার এখন সম্পর্ক রাখতে হবে। আপনার পররাষ্ট্রনীতিতে যে জায়গাগুলোকে আপনার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে আমি একটু যুক্ত করে যে লু যেভাবে নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে কথা বলেছে, সেটি কি আপনি যে শ্রীলঙ্কা বা ভারতের উদাহরণ দিলেন, সেসব দেশ নিয়ে কি এভাবে কথা বলেছি? আমি ওই জায়গাটা আসছি। এই সুযোগটা আপনি কেন দিয়েছেন? বাংলাদেশে আমেরিকার যে নির্বাচনের আগে তাদের যে বক্তব্যগুলো ছিল, আপনার এই অনুষ্ঠানেও দেশ টিভির কয়েকটা প্রোগ্রামে আমি এই কথাটাই বলেছি যে বাংলাদেশে আমেরিকা কখনো গণতন্ত্রের জন্য আসে না, ভারত কখনো গণতন্ত্রের জন্য আসে না, চায়না, বড় যে শক্তিগুলো এখানে আসে তারা তাদের স্বার্থে আসে। এবং গতকালকে যেটি বলা হয়েছে, অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনি এখানে লুকে সামনে রেখে, আমেরিকাকে সামনে রেখে একটা হাইপ তুলেছিলেন। কি বলেছিলেন? আমেরিকা আমাদের এখানে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেবে। এটি কি আমেরিকা বলেছিল যে আমি এখানে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিব? আপনি বলেছিলেন যে আমেরিকা এখানে কয়েকজনকে স্পষ্ট করেই মিডিয়াতে প্রচার, সজীব আজাদ জয়কে আটকে রেখেছে আমেরিকা, সালমান রহমানকে ঢুকতে দেয়নি আমেরিকা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই কথাগুলো কিছু মিডিয়ার অপপ্রচারও আছে। এই কথাগুলোর ভেতর থেকে আমি মনে করি যে বাংলাদেশে ভোটাধিকারের যে আন্দোলনটা, এটি এখনো আছে এবং ভোটাধিকারের আন্দোলন জয়যুক্ত হবে। বাংলাদেশের গণতন্ত্রের যে সংকটগুলো আছে, বাংলাদেশে মত প্রকাশের যে স্পেসগুলো সংকুচিত হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আমাদের একটা বড় জায়গায় এবং এই সমস্যাগুলোকে রাজনৈতিকভাবে সমাধান করার ভেতর থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ভারতের প্রতি যে নির্ভরশীলতা, আমেরিকার প্রতি যে নির্ভরশীলতা, সেটি যে সঠিক না। এবং তারা যে আমাদের এখানে গণতন্ত্রের জন্য আসে না, তারা যে মানবাধিকারের জন্য আসে না। আমেরিকায় আজকে মানবাধিকার নিয়ে সারা পৃথিবীতে একসময় আমাদের সম্পর্কে বলা হতো, আমরা যারা বাম রাজনীতি করি, বলা হতো যে মস্কোতে বৃষ্টি হলে আমরা এখানে ছাতা ধরি। কিন্তু আমরা এখানে দেখছি যে বাংলাদেশের নরেন্দ্র মোদী পাওয়ারে যাওয়ার পর যে ধরনের উচ্ছলতা কাজ করে কারো মধ্যে, আবার ভারতের পক্ষ থেকে বাইডেনের সাথে সেলফি তোলার পরে উচ্ছলতা কাজ করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন দেশে এই ধরনের বিদেশিদেরকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া, বিদেশিদেরকে কথা বলার সুযোগ দেওয়া, যাদের নিজের ঘরের অবস্থায় ঠিক নাই। যে আমেরিকা আমাদের এখানে বলে যে মানুষকে কথা বলার স্পেস আপনাকে দিতে হবে, আমেরিকা তার বিশ্ববিদ্যালয়গুলোতে কি করছে আপনি দেখছেন, মানবাধিকারের কথা বলছে। আজকেও তারা বলছে যে ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করেনি, অথচ গতকালকেও একটা হাসপাতাল থেকে গণকবর এবং সেখান থেকে এই যে জায়গাগুলোতে, অর্থাৎ আমেরিকার উপরের যে ফিটফাট এবং ভেতরের যে সদরঘাটের অবস্থা, এটিকে সামনে রেখেও সে আমাদেরকে পরামর্শ দিতে আসে। আমি যেটি বলতে চাই যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার এখানে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যদি মোকাবেলা করতে পারেন, বাংলাদেশকে অনেক দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু এই যে
নির্ভরশীল রাজনীতি এবং বাংলাদেশে গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ভারত অথবা আমেরিকার প্রতি নির্ভরশীলতা কখনোই এখানে আপনার সরকার কি নির্ভরশীল ছিল? সরকার একটা জায়গা থেকে তার মনের মধ্যে অভিমান ছিল যখন আমেরিকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আমেরিকা আমাদের শত্রু ছিল 71 সালে, এখন কিন্তু সেটি বলছেন অষ্টম নৌবহরের কথা, সপ্তম নৌবহর। ধন্যবাদ, আমি আসবো, আমার হাতে সময় খুব কম। যে অতিরিক্ত নির্ভরশীলতা এখানে এসে দেখা গেল, বিএনপির অতিরিক্ত নির্ভরশীলতা। আমি আসবো আপনার কাছে, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনি যদি একটু বলেন যে জনাব শরীফুর রহমান শরীফ বললেন যে বিএনপির নির্ভরশীলতা, আসলে কি বিএনপির যুক্তরাষ্ট্রের প্রতি কাছে নির্ভরশীলতা ছিল কিনা? লু বলেছেন যে পেছনে ফিরে তাকাতে চান না, অর্থাৎ নির্বাচনের আগে যে ধরনের কথাগুলো বলেছেন এখন এসে তিনি শুধুমাত্র সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান, সামনে এগিয়ে নিয়ে যেতে চান। বিএনপির রাজনীতিকে এই ক্ষেত্রে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিবে কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে সম্মানিত দুইজন সহ আলোচক, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি বলবো যে ডোনাল্ড লুর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট ছিল না, ঠিক আছে? কারণ আমরা নির্ভর করি কার উপর? আমরা নির্ভর করি বাংলাদেশের জনগণের উপর, এবং সেই আস্থার জায়গাটায় এখনো কিন্তু আমরা নির্ভয়ে দাঁড়িয়ে আছি এবং আন্দোলন করে যাচ্ছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। তো সেই জায়গা থেকে আপনার যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে ভূ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমেরিকা এবং বর্তমান অবৈধ সরকার, মানে এখন তো বর্তমান, তখনও তো মানে তারাই তো ছিলেন নির্বাচনের সময়, হ্যাঁ, তো তাদের সাথে যে মানবাধিকার কিংবা নির্বাচন সঠিক অংশগ্রহণমূলক হবে কিনা কিংবা শ্রম বিষয় পরিস্থিতি নিয়ে যে মানে যুক্তরাষ্ট্রের যে মতপার্থক্য দেখা দিয়েছিল, সেই মতপার্থক্যের জায়গাতে এখন আমাদের সামনে একটু দেখার বিষয় আছে। কারণ যুক্তরাষ্ট্র আড়ালে যদি কোনো কিছু করে ফেলে সেটা কিন্তু সরকারের জন্য শুভকর হবে না, হ্যাঁ। কারণ কি, যাই হোক, বাংলাদেশের গণতন্ত্র তো একদম নির্বাসিত করে ফেলেছে এই অবৈধ সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, এবং 7 জানুয়ারির যে নির্বাচনকে ঘিরে মানবাধিকার কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন, বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সরকারের যে মতপার্থক্য দেখেছে, অবাধ নিরপেক্ষ সরকার, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মানে যুক্তরাষ্ট্র কথা বলেছে, এবং ডোনাল্ড লুকে আশাকে কেন্দ্র করে বিএনপি কোনো কথা বলছে না। আমরা প্রত্যাখ্যানে মানে পরবর্তীতে দেখতে পাচ্ছি ভিন্ন দিকে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একদম মরিয়া হয়ে নেমেছে, হ্যাঁ। তার কয়েকটা উক্তি আমি না বললেই নয়, যে তিনি বলেছেন যে বিএনপি ভাবছে আমাকে আবার নিষেধাজ্ঞা দেবে, বিএনপি আশা করছে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে ডোনাল্ড লুর আসার খবর, বিএনপি আরো ক্ষমতা স্বপ্নর বিভোর হয়ে উঠেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার খবর দেখে বিএনপি নেতারা চাঙ্গা হয়ে উঠেছেন। এই যে উনার এই অস্থিরতা কেন? আওয়ামী লীগের সেক্রেটারি, তার ভিতরে কিসের এত দুর্বলতা আছে? তার কি বহিঃপ্রকাশ তার অস্থিরতার বক্তব্যের মাধ্যমে? কই বিএনপির কোন নেতাকে এটা নিয়ে মন্তব্য করেছে? তো বিএনপির নেতাদের মুখের কথা উনি ফাঁস করে বলে দিচ্ছেন, তার মানেটা কি? অস্থিরতা তাদের ভিতর আছে, বিরাজমান, হ্যাঁ। কারণ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমেরিকার নির্বাচনের আগে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন কিংবা তারা যে বক্তব্য দিয়েছেন, এটা তাদের বক্তব্য, তাদের ভাবনা, প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যাপারে তাদের ভাবনা, কিন্তু সেটা নিয়ে কিন্তু বিএনপি না। কারণ বিএনপি একটা কথা খুব ভালো করেই জানে যে পরশক্তির উপর নির্ভর করে কখনোই আমি আমার শক্তিকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাকেই সবার প্রথমে জনগণকে সাথে নিয়ে দাঁড়াতে হবে। এটা মানে এই জায়গা থেকেই কিন্তু বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই জায়গায় এখনো স্থির আছে। এবং এই যে নির্বাচন একটা খেলা চলছে বাংলাদেশে, হ্যাঁ। একটা প্রথমে দিনের ভোট রাতে করা, তারপরে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়া, এই যে উপজেলা নির্বাচন, এখানেও যে তামাশার নির্বাচন চলছে। এখন বাংলাদেশের জনগণ সত্যি কথা বলতে কি এই সরকারের
দমন নিপীড়ন এগুলো তো সহ্য করছেই, এবং গণতন্ত্রহীনতার এক ধরনের অভাব তো সারা বাংলাদেশে বিরাজমান। সেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, যে এটি আর্থিক সংকটের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে কি হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করার বর্তমানে এই অবৈধ সরকারের কোনো অবস্থান নাই এখন, সত্যি কথা বলতে। কারণ নীতি, নৈতিকতা, স্বচ্ছতা সব দিক থেকে এই 12 বছরের যে অর্জন, সীমিত গণতন্ত্র, পছন্দের মতো বাকস্বাধীনতা, প্রচার প্রপাগান্ডার উন্নয়ন, এছাড়া তাদের কোনো উন্নয়ন নাই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে জনগণকে তার অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে তাকেও সোচ্চার হতে হবে। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, সাথে। দেশ সাম্প্রতিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে আছেন 3 জন অতিথি। আমরা সরাসরি আবারও যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমরা কূটনীতিতে এই সরকার কতটা সফল বলে মনে করেন কিনা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলো, এর আগে চীন, যুক্তরাষ্ট্র, ভারতের যে ত্রিমুখী একটি মানে লড়াই, এর মধ্যে থেকে আসলে সফলতা আছে কিনা সরকারের, বা কি বলবেন? ধন্যবাদ। চ্যালেঞ্জ আছে কিনা? প্রথম জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা দেশের সঙ্গে কতগুলো অর্থনৈতিক রিলেশন আছে এবং এটি রাখতে হয়, পৃথিবীর সব দেশেই রাখে। আমেরিকার সঙ্গে আমাদের বেশ কতগুলো বাণিজ্যিক সম্পর্ক আছে। আমাদের কখনো কখনো রেমিটেন্সের ক্ষেত্রে আমেরিকা মধ্যপ্রাচ্যের থেকে এগিয়ে যায়। সুতরাং তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করবেন আমি সেটা বলছি না, কিন্তু আমাদের এখানে যে ইন্টারফেয়ার করার যে স্পেসটা তৈরি করে দেওয়া আমাদের পলিটিশিয়ানরা করে দেয়, এবং এখানে যখন আমি সাপোর্টটা পাই তখন আমেরিকা খুবই ভালো, যখন আমাকে সাপোর্ট করছে না তখন আমেরিকা খুব খারাপ। বাংলাদেশ কতটুকু সম্পর্ক রক্ষা করছে, আমেরিকা এখানে আসে, তার কতগুলো নিজস্ব এজেন্ডা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে যে তুরস্ক তার সীমান্তে বিরাট কাঁটাতারের বেড়া তৈরি করছে যাতে আফগান শরণার্থীরা, ইরানের শরণার্থীরা তার দেশে না ঢোকে, সেই তুরস্কের ফার্স্ট লেডি বাংলাদেশে আসার পর দৌড়ে এয়ারপোর্ট থেকে নেমে প্রথম চলে যান হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, এবং সন্তান সেখানকার শিশুদেরকে বুকে টেনে নেন। আমেরিকা যারাই আসে তাদের প্রথম কথাটা হচ্ছে যে রোহিঙ্গা শরণার্থীদেরকে প্রত্যাবাসন। রোহিঙ্গা ইস্যুটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি রোহিঙ্গা ইস্যুর সাথে অনেক দিন ধরে আমার কতগুলো জানার চেষ্টা করি, আমি নিজেও একাধিকবার চ্যালেঞ্জের জায়গাগুলো কোনো চ্যালেঞ্জ আছে? আমি যেটা মনে করি যে তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আজকে ভৌগোলিক কারণে বাংলাদেশের যে গুরুত্বের যে জায়গাটি, গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এই অঞ্চলে কে শক্ত মাটির উপরে পা ফেলে এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করতে পারবে। ভারত মনে করে যে বাংলাদেশ যেহেতু তার প্রতিবেশী তার কাছে, সুতরাং তার দাবিটা বেশি, এবং সেই ধরনের এখানে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা এই কাজগুলো তারা করছে। চীন মনে করে যে এখানে ভারতকে একটু চাপে রাখার জন্য আমার কতগুলো ভূমিকা রাখতে হবে। আমেরিকা মনে করে যে চীনকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি যদি ভারতের সঙ্গে মিলেমিশে এই অঞ্চলটা মাতব্বারি করতে পারি। অর্থাৎ এই যে শক্তিগুলো আমাদের এখানে আসে, পরামর্শ দেয়, কথা বলে, প্রত্যেকটার পেছনে তাদের নিজস্ব কতগুলো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে চায়। আমি শেষ করবো এই জায়গাটায়, আমাদের এখানকার রোহিঙ্গা ইস্যুটা, এটি আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এটি একটি শরণার্থী, শুধু শরণার্থী ইস্যু না, এর সাথে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, বাংলাদেশের অখণ্ডতার ইস্যুটা এর সাথে যুক্ত। সুতরাং রোহিঙ্গা ইস্যুটাকে ডিল করতে হলে আপনাকে অবশ্যই এই দেশগুলোর ইন্টারেস্টটা কি সেটি আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের ভবিষ্যতে আমাদের এখানকার সিকিউরিটির প্রধানতম ইস্যু হয়ে উঠবে রোহিঙ্গা ইস্যুটা, এবং রোহিঙ্গাদেরকে আপনি যদি সেইভাবে প্রত্যাবাসন করতে না পারেন, এই বিষয়টি আপনার জন্য একটা বিস্ফোড়ায় পরিণত হবে। ইতিমধ্যেই সেখানে আইন শৃঙ্খলা সহ নানা রকমের মাদক ব্যবসার থেকে নানা রকমের খেলা সেখানে চলছে। সেই খেলার সাথে যাতে এই শক্তিগুলো যুক্ত না হয়, আপনি গাড়িটা এগিয়ে নিয়ে যাবেন, ড্রাইভিং সিটে আপনাকে থাকতে হবে, বাকি যারা আছে তারা প্যাসেঞ্জার সিটে থাকবে। যদি কখনো তারা তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এজেন্ডাকে সামনে এনে এখানে যদি তারা ড্রাইভিং সিটে বসতে পারে, তাহলে এই ইস্যুটাকে আপনার জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় এবং ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে ভবিষ্যতে। আমি মনে করি যে বাংলাদেশের পলিটিশিয়ানরা, রাজনৈতিক দলগুলো অন্তত জাতির স্বার্থে এই বিষয়টাকে বিবেচনা করবে এবং এই বিষয়টাকে গুরুত্ব। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও যেতে চাই অ্যাডভোকেট নিপুণ রায় যদি আপনার কাছে। আসলে নির্বাচনের আগে আমরা যেটি লক্ষ্য করেছি, যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড সফর বা তাদের যে বার্তাগুলো, সেগুলো অনেকটা বিএনপির অনেকটা সহায়ক আমরা দেখেছি, এবং তারা অনেকটা উৎফুল্লই ছিল। কিন্তু এখনকার যে সফর, এটি কি বলবেন কিনা সহায়ক কিনা বিএনপির রাজনীতির জন্য, আন্দোলনের জন্য? দেখুন, আমি বরাবরই বলে আসছি যে আমেরিকা যে পদক্ষেপগুলো নিয়েছিল সেটা বিএনপি সহায়ক না, সেটা বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার সহায়ক হিসেবে
কিছু কিছু পয়েন্টে কাজ করেছে। হ্যাঁ, তারা বলেছে যে এখানে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই কথাগুলোর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে আপনার সাথে আমার বাণিজ্যিক চুক্তি হবে, আপনার সাথে আমার দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক স্থাপন হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি জনগণের প্রতিনিধিত্ব কোনো সরকার হয়, তাহলে সেই জায়গাগুলো আপনাকে নির্ণয় করা এবং দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা মানে ওইটার গভীরতা খুব মানে নির্ভরশীল। আমি একটু যুক্ত করতে চাই, এই যে ভিসা নীতি, নির্বাচনের আগে ভিসা নীতির কথা বলা হয়েছে, র্যাবের উপর স্যাংশনের কথা বলা হয়েছে, আরো সদস্যদের উপর স্যাংশনের কথা বলেছে, কিন্তু এবার যে সফর সেখানে কিন্তু ভিসা নীতি নিয়ে কোনো কথাই হয়নি এবং র্যাবের স্যাংশন যে প্রক্রিয়া দেওয়া হয়েছে সেই প্রক্রিয়া উঠিয়ে নেওয়া হবে এমন আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এখন বিএনপি রাজনীতিটা দেখেন, আমি আপনাকে বলি, যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে একটা মানবাধিকার রিপোর্ট দিয়েছে, সেখানে খুব সুনির্দিষ্টভাবে তিনি বাংলাদেশের বর্তমান যে করুণ পরিণতির কথা সেটা কিন্তু ওইখানে বলে দিয়েছে এবং সেই রিপোর্টে বেগম খালেদা জিয়া যে ভুয়া একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে সেটাও কিন্তু বলেছে এবং চিকিৎসা পাচ্ছে না সেটাও বলেছে। ঠিক একইভাবে বিরোধী দল বিরোধী মতকে দমন করে জেলে ভরে তারপরে একটি প্রহসনে নির্বাচন করেছে সেটাও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। এখন শরীফ ভাই যে কথাটা বললো যে আসলে যুক্তরাষ্ট্র চায় কি, সেটা কিন্তু ভাবার বিষয় আছে। এখানে আমাদের রাজনীতিটা আমাদেরকে প্রতিষ্ঠিত করে, আমাদের গণতন্ত্রকে আমাদেরকে রক্ষা করতে হবে। এখন প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাষ্ট্র তার সুবিধা মতো কিংবা তার স্বার্থ মতো কিন্তু বাংলাদেশকে ইউজ করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা জনগণের বিরুদ্ধে যে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কি পররাষ্ট্রের কোনো পরশক্তিকে খুশি করে আমরা কি ক্ষমতাধর হতে চাচ্ছি কিনা, অবৈধ ক্ষমতা টিকে থাকতে চাচ্ছি কিনা, সেটা কিন্তু বাংলাদেশের জনগণের যুক্তরাষ্ট্র কি কিছু দিতে চেয়েছে? আমি আপনাকে বলি, আপনাকে যুক্তরাষ্ট্র আর ভারতের বিষয়টা একদম পরিষ্কার। ভারত মানে সরাসরি হস্তক্ষেপ করছে এবং যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক মানদণ্ডের ভিতর থেকে তারা এটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সেটা কি, যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই জায়গা জবাবদিহিতার জায়গা থাকবে। সরকার কি কূটনীতিতে সফল হয়েছে কি বলে মনে করেন কিনা এই যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে বা এখানে আপনি এক বৈঠকে তো সফলতা ব্যর্থতার আপনি নির্ণয় করতে পারবেন না। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি এখানে যেটা ওনার বক্তব্য আমি খুব নিবিড়ভাবে পর্যালোচনা করে আমি যেটা বলছি যে এটা আমার ব্যক্তিগত ধারণা, তিনি কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমাদের সাথে আপনাদের যে অস্থিরতা সম্পর্ক হয়েছিল সেটাকে আমরা আর পিছন দিকে তাকাতে চাচ্ছি না, সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছি এবং যে কঠিন চ্যালেঞ্জগুলো আছে যেমন র্যাবের স্যাংশন বলে, নিষেধাজ্ঞার বিষয়, তারপর আরো শ্রম অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, এই জায়গাগুলোতে আপনাকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে এই কঠিন জায়গাগুলো। তার মানে কি, ডিপ্লোমেট অনুযায়ী সে কিন্তু তার মেসেজ দিয়ে গেল, হ্যাঁ, যে তুমি চাইলে আর আমি তোমার সাথে একদম অবৈধ সম্পর্কে লিপ্ত হব, নো, সেটা না। তোমাকে গণতান্ত্রিক পন্থায়, সঠিক পন্থায় এবং জনগণের সাথে, জনগণের মানে বাংলাদেশের জনগণের সাথে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্কের কথা বলছে, বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সরকারের মানে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে। এই সকল কিছু বিবেচনার বিষয় আছে এবং সরকার এই সব জায়গাতে ব্যর্থতার পরিচয় ইতিমধ্যে দিয়ে দিয়েছে, কারণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিংবা তাদের হাত দিয়ে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন এখন বাংলাদেশে পাগল বিশ্বাস করে না, তারা তাদের মানবাধিকার রিপোর্টে খুব ভালো করে সেই জায়গায় ওনাদের আশার সফরটা এটা একটি সরকার তো সরকারের সফর হয়েছে। সেখানে কূটনৈতিক সফলতার এখন আপনি যদি বলেন যে দেখতে পাচ্ছেন কিনা, সেই জায়গায় আমি বলবো এখনো শ্বাসশূন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই এইচ এম বদিউজ্জামান সোহাগ আপনার কাছে, যে কূটনীতিতে কি সরকারকে সফল বলবেন কিনা এই সফর দিয়ে, যেটি বলছেন যে এই সফর আসলে শ্বাসশূন্য, আমি চ্যালেঞ্জ আছে কিনা? একটু বেশি সময় বলবো, আমার দুই আলোচক তারা অনেক কথা বলেছেন। দেখুন, কূটনীতিতে সরকার বরাবরই সফল, কারণ আপনারা দেখেছেন যে আমাদের এই সরকারের এই বিশেষ করে আমরা যদি লাস্ট 15 বছরের কথা বলি, এখানে আমাদের যে সমুদ্র সীমা বিজয়, আমাদের ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন করা, আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ফোরামে, ইন্টারন্যাশনাল ইস্যুতে
আমাদের সরকার যে কাজ করেছে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের সরকার বিভিন্ন জায়গায় চেষ্টা করে যাচ্ছে। তো অর্থাৎ এক্ষেত্রে সরকার যথেষ্ট অ্যাক্টিভ এবং কাজ করে যাচ্ছে। এবং আমাদের যে শরীফ ভাই যে কথাগুলো বলেছেন যে পরাশক্তিগুলো তারা তাদের চিন্তা, তাদের পলিসি সেগুলো নিয়ে তারা আসবে এখানে, কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের দেশেরও একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, আমাদেরও তো একটা ফরেন পলিসি আছে। তো সেই অনুযায়ী আমাদেরকে এদেরকে ফেস করতে হবে। ফেস করেই এদের কাছ থেকে যতটুকু আমরা সুযোগ সুবিধা নিতে পারি আমাদের ব্যবসা বাণিজ্য করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজকে কিন্তু আমরা সেই জায়গায় আমাদের বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের সফলতা দেখিয়েছি। এবং আপনি যদি একটাই বলেন যে পাওয়ার সেক্টরে এখানে কিন্তু অনেক এককভাবে অনেক দেশ কিন্তু এখানে ডেভেলপমেন্ট করতে চাইছে, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কান্ট্রির সাথেই আমাদের সেখানে ব্যবসা বাণিজ্য আমরা ঠিক রেখেছি, যাতে আমরা কারো একদম মানে গ্রিপসের মধ্যে ঢুকে না যাই। আমরা ছোট রাষ্ট্র, আমাদের যেন সবার সাথে যাতে একটা ব্যালেন্স তৈরি হয়। এতে চ্যালেঞ্জ হবে কিনা যে চীন, যুক্তরাষ্ট্র, না, আমরা সেই চ্যালেঞ্জকে ফেস করার জন্যই আমরা এখানে বিভিন্ন রাষ্ট্রের সাথেই আমাদের ব্যবসা বাণিজ্য আছে। আমরা এককভাবে কোনো রাষ্ট্রের সাথে আমরা কিন্তু কোথাও নেই। এবং সেক্ষেত্রে আমাদের সরকার ভারসাম্য রক্ষা করতে পারবে, অবশ্যই ভারসাম্য রক্ষা করতে পারবে। আর নিপুণ রায় তিনি যে কথাগুলো বলছেন, বারবার তিনি একটা কথা বলছেন, অবৈধ সরকার, অবৈধ সরকার। দেখুন, এই সরকার বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় আসে নাই। এই সরকার জনগণের ভোটে ক্ষমতা আসছে এবং জনগণের ভোটেই বারবার তারা নির্বাচিত হয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এখন যদি এখানে বিএনপি ভোটে অংশগ্রহণ না করলে সেই সরকার অবৈধ সরকার হয় না। তাকে নিশ্চয়ই, তিনি একজন লয়ার, এবং আমি বিশ্বাস করি যে তারা গণতন্ত্রের সংজ্ঞা জানেন, তারা নির্বাচনের ডেমোক্রেসি জানেন। আর বিদেশ নির্ভর রাজনীতি এটা তারাই সবসময় করে। তারাই জানি যে ভারতে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বিজেপি জিতলে তারা মিষ্টি খায়। তারা যদি আমেরিকায় কে জিতবে সেটা নিয়ে তারা এখানে পলিসি করে, অমুক আসতেছে, স্যাংশন আসতেছে, অমুকের বিরুদ্ধে স্যাংশন হচ্ছে, পুলিশের বিরুদ্ধে হচ্ছে, অ্যাডমিন ক্যাডার আমলাদের বিরুদ্ধে হচ্ছে, পলিটিশিয়ানদের তালিকা তারাই তো ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে তারাই তালিকা প্রকাশ করে। এবং এগুলো করে করেই তারা রাজনৈতিকভাবে আজকে দেউলিয়াত্ব হয়েছে। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যথার্থই বলেছেন যে এই যে আপনাদের লু আসানিয়া, যে তাদের ভিতরেই উৎসাহ উদ্দীপনা যেভাবে নির্বাচনের পূর্বে আমরা দেখেছি, নিশ্চয়ই সেটা তাদের মধ্যে এখনো আছে। সেই কারণেই আমাদের সাধারণ সম্পাদক তিনি এটা বলেছেন যে এটা নিয়ে তাদের মধ্যেই উৎসাহ। বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে তিনজন অতিথি আছেন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা যেতে চাই এইচ.এম. বদিউজ্জামান সোহাগ আপনার কাছে। আসলে উপজেলা নির্বাচনে ভোটার আনাই যেখানে চ্যালেঞ্জ, সেক্ষেত্রে প্রভাব বিস্তার কিংবা সংঘাত সংঘর্ষ আমরা প্রথম ধাপে লক্ষ্য করেছি, এবং দ্বিতীয় ধাপের এই যে এইসব পরিস্থিতিগুলো প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে কতটা ভোটার ফেরাতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, দেখুন, আমাদের চ্যালেঞ্জ আছে। আমাদের সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, যেখানে একটা ভোট বর্জন করার জন্য একটা ক্যাম্পেইন চলতেছে, সেক্ষেত্রে আমাদের কিছু তো এগুলো ফেস করতে হচ্ছে। তারপরও আমরা মনে করি যে না, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে। জনগণ এখানে ভোটে কোনো প্রভাব বিস্তার করা হচ্ছে না। আপনার প্রথম ধাপের ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। আমাদের সংসদ নির্বাচনে দেখেন যে সেখানে কতগুলো স্বতন্ত্র প্রার্থী জিতে এসেছে। তার মানে ভোট ফ্রি ফেয়ার ভোট হচ্ছে। এবং আমরা মনে করি যে সামনের যে ধাপের যে ইলেকশনগুলো, সেখানে ভোটার উপস্থিতি আরও বাড়বে, কারণ ইলেকশনের এটা প্রার্থীদের একটা আস্থা তাদের মধ্যে আছে যে না, ইলেকশন ফ্রি ফেয়ার হচ্ছে, অতএব প্রার্থীরা তারা যথেষ্ট ক্যাম্পেইন করতে পারবে এবং জনগণকে। ফ্রি ফেয়ার হলে ভোটার উপস্থিতি কম ছিল কেন? দেখুন, ভোটের বিরুদ্ধে তো একটা বিরোধী দলের তো একটা ক্যাম্পেইন আছে। জি, আপনার বিএনপি এবং জামাত, এদের তো একটা ভোটার বিরোধী একটা ক্যাম্পেইন আছে। এবং এই কিছুদিন আগেই একটা সংসদ নির্বাচন হয়ে গেল। তারপরে এখানে তীব্র গরম ছিল, বিভিন্ন কথা, এবং ধান কাটার বিভিন্ন এক একটা ফ্যাক্টর এক একজনে আলোচনা করেছেন। মানুষ শুনছে নাকি? হ্যাঁ, এক একটা মানুষ এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সবকিছু মিলিয়েই আসলে এই মানে উপস্থিতিটা হয়েছে।
তো এটাকে তো আমাদের অস্বীকার করার উপায় নেই, এবং বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। কিন্তু যাই হোক, আমরা মনে করি দ্বিতীয় তৃতীয় ধাপে এটা আরো হবে, কারণ ভোটের ক্যাম্পেইনটা হলো আসল। আপনার প্রার্থীরা জনগণের কাছে যাওয়া এবং জনগণকে ভোটের ব্যাপারে সচেতন করে তোলা, এটাই হচ্ছে বিষয়। সরকার, আপনিও তো সংসদ সদস্য, মানে এই যে প্রভাব বিস্তার নিয়ে কথা হয়, সংসদ সদস্যরা আসলে চাইলে তো প্রভাব বিস্তার করতেই পারে নাকি? আপনার কাছে কি মনে হয়? এটা প্রভাব বিস্তার করার এক একজনের প্রেক্ষাপট এক এক রকম। আমি আপনার কথা বলছি না। হ্যাঁ, এক একজনের প্রেক্ষাপট এক এক রকম। আমাদের এক এক নির্বাচনী এলাকার সিচুয়েশন এক এক রকম। কেউ তার রিলেটিভকে দাঁড় করিয়েছে, কেউ তার ফলোয়ারকে দাঁড় করিয়েছে, এবং স্বাভাবিকভাবেই এখানে কোনো কোনো এমপি যে এলাকায় ফিজিক্যালি যাওয়ার চেষ্টা করে, অনেকে আবার যে না, সে আজকাল আধুনিক অনেক ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে। তো এটা মানুষের লাইকিং ডিসলাইকিং থাকে। এই যে প্রভাব বিস্তার হলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? না, আমি বলি যে আপনার মানুষের সংসদ সদস্য এমপিদের হিসেবে কি বলবেন? লাইকিং ডিসলাইকিং থাকে, কিন্তু আমাদের নির্দেশনাটা হচ্ছে এরকম যে কেউ যাতে ওখানে প্রভাব বিস্তার না করে, যে না প্রতিপক্ষের কাউকে ক্যাম্পেইনে বাধা দেওয়া, কাউকে আপনার ভোট কেন্দ্রে আসতে না দেয়া, কারো এজেন্ট বের করে দেওয়া, এই জাতীয় যে নেগেটিভ অ্যাক্টিভিটিস গুলা, যেগুলো আমাদের নির্বাচনী আইন পরিপন্থী কর্মকাণ্ড, সেইগুলো যাতে কেউ না করতে পারে, সেই ব্যাপারে আমাদের সকলেরই মোটামুটি একটা মেসেজ দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। আসলে উপজেলা নির্বাচন, আপনি তো আসলে পরিস্থিতি পুরোটাই দেখেছেন, যে প্রথম ধাপের ভোটার আসেনি, ধান কাটার কথা বলা হয়েছে, দ্বিতীয় ধাপটি আসলে কোন দিকে যাচ্ছে, মানে কেমন হবে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথমত আমি আমার যে অতীতের অভিজ্ঞতা, তাতে দেখা যায় যে বাংলাদেশের ভোটারদের রিপ্রেজেন্ট করে সাধারণত আওয়ামী লীগ এবং বিএনপি। তাদের বিপুল সংখ্যক, বেশিরভাগ অংশ, এবং এদের কোনো একটা দল যদি সেটি জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, নির্বাচনে যদি অংশগ্রহণ না করে, তাহলে সেই ইলেকশনটা তার বর্ণটা হারায়। তার যে বর্ণাঢ্য যে পরিবেশটা, সেটি অনেকটা ম্লান হয়ে যায়। আমি উদাহরণ হিসাবে বলবো, ঢাকা সিটি কর্পোরেশনে মোহাম্মদ হানিফ এবং মির্জা আব্বাস যেবার নির্বাচন করেছিলেন, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমার দেখা যে এই ধরনের রমরমা নির্বাচন ঢাকা শহরে মানুষ খুব কম দেখেছে, যদিও নির্বাচনের পরে যে লালবাগের সহিংসতার খবর আমরা জানি। আবার 2002 সালের 25শে এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হলো, বিপুল জনপ্রিয় নেতা সাদেক হোসেন খোকা সংসদ নির্বাচনে 96 ঢাকা শহরের সমস্ত আসনে বিএনপি পরাজিত হয়েছে। তো সাদেক হোসেন খোকা কিন্তু জিতে এসেছেন, এবং এর আগেও কিন্তু বড় বড় মানে একেবারে সেলিব্রিটিদেরকে পরাজিত করে তিনি জিতেছেন। আবার ওই যে 2002 সালের যে নির্বাচন, সাদেক হোসেন খোকা নির্বাচনে দাঁড়ালেন, আওয়ামী লীগ বর্জন করলো, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন, আমাদের একই এলাকা, আমাদের হাতে সময় খুবই কম, আপনি যদি 30 সেকেন্ড উদাহরণ হিসেবে এই কারণে বলছি যে আমাদের এখানে আওয়ামী লীগ অথবা বিএনপি, এরা কেউ যদি একটা নির্বাচন বয়কট করে, সেই নির্বাচনটা তার ওই যে বর্ণাঢ্যতা হারায়। আর দ্বিতীয়ত হচ্ছে উপজেলা নির্বাচনটা ভোটারদের মধ্যে এই ধরনের একটা মেন্টাল মেকআপ হয়ে গেছে যে ভোটটা হচ্ছে আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপের মধ্যে। সুতরাং আমি ভোট কেন্দ্রে না গেলেও আওয়ামী লীগের যে ভোটার আমরা যেটা জানি, সেটা কি 33, 35, 36, আওয়ামী লীগের সাধারণ ভোটাররাও উৎসাহ বোধ করছে না। ওই যে কারণ হচ্ছে যে যেই জিতুক, তো আমার প্রার্থী জিতবে, আর অথবা আমি এমন কিছু করব না যাতে দুই প্রার্থীর কারো চোখের মধ্যে আমি ধরা পড়ে যাই, সুতরাং আমি নীরবে থাকি। এই ধরনের একটা প্রবণতা আমার কাছে মনে হয়েছে যে ভোটের মধ্যে কাজ করে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যেতে চাই অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আপনার কাছে। আসলে উপজেলা নির্বাচনে বিএনপির অনেক স্থানীয় নেতাদেরকে আমরা লক্ষ্য করছি যাচ্ছে, বহিষ্কারও করা হয়েছে দল থেকে। আসলে আন্দোলনে বিএনপি ততটা সুবিধা করতে পারেনি। এখন আসলে সামনের লক্ষ্য কি, এই যে উপজেলা নির্বাচন বা সামনের দিকে রাজনীতির লক্ষ্য কি? ফখরুল, আমি আপনাকে একটা কথা বলি, অর্জন এবং বিসর্জন দুইটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স আছে। হ্যাঁ, বিএনপি অর্জন করেছে এই আন্দোলনের মাধ্যমে, জনগণের আস্থাটা অর্জন করেছে, এবং জনগণকে বিএনপি বোঝাতে সক্ষম হয়েছে যে জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি, এবং জনগণের শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমাদের এই নির্যাতন, নিপীড়ন, দমন, তারপরে গুম, খুন, হত্যার শিকার হয়েও কিন্তু আমরা কিন্তু আমাদের এক মানে লক্ষ্যের দিকে আমরা দাঁড়িয়ে আছি। সেই জায়গায় বিএনপি শতভাগ
অর্জন করেছে জনগণের আস্থা। এখন বিসর্জন কি, জনগণের আস্থা তো বিসর্জন দিয়েই দিয়েছে এই সরকার, গণতন্ত্রের লেশটাকেও বিসর্জন দিয়েছে। শরীফ ভাই যে কথাটা বললো যে প্রধান দুইটি দল যেখানে অংশগ্রহণ করে একটা বর্ণাঢ্য আয়োজন থাকে, হ্যাঁ, সে আয়োজন তো 2018-তে দুই দল অংশগ্রহণ করেছে, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, কিন্তু সেখানে বর্ণাঢ্যতা থাকলো না কেন? কেন দিনের ভোট রাতে করতে হলো? কারণটা হচ্ছে জনপ্রিয়তা মানে তলানিতে মানে হারিয়েছে এবং তলানিতে থেকে গিয়েছে বর্তমান আওয়ামী লীগ। তার দুঃশাসন, অপকর্ম, মানে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে নির্বাচন কমিশনকে একটি পুতুল কমিশনে রূপান্তরিত করে তারা যে আমি দামি স্বামী নির্বাচন করছে, এখন জনগণ এই নির্বাচনকে অর্থাৎ শেখ হাসিনার অধীনে কিংবা দলীয় সরকারের অধীনে এখন নির্বাচনে জনগণ নিরুৎসাহিত হচ্ছে। এখানে বিএনপি গেল কি না গেল সেটা ম্যাটার করে না, জনগণ এখন বুঝতে শিখেছে এখানে যদি কলা গাছও যদি আওয়ামী লীগের প্রার্থী হয়ে দাঁড়ায় সেই পাশ করবে, এটাই বিজয়ী হবে। বিদেশ নির্ভর, সেই জায়গা থেকে আসলে সত্যি কিনা বিএনপির যে জি সোহাগ ভাই একটি অভিযোগ করেছেন যে বিএনপি বিদেশ নির্ভর হবে কি করে? বিএনপি যদি বিদেশ নির্ভর হতো বিএনপি অনেক আগে ক্ষমতায় চলে আসতে পারতো। 2008 সালে যে নির্বাচন, তখন তো যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সেই সরকার দুই যে বিরোধী দলের মানে নেত্রী তাদেরকে তো অফার করেছিলেন, হ্যাঁ, আমাদের নেত্রী দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে তাদের কোনো অপশক্তিকে অর্জন করবে না, মানে গ্রহণ করবে না, তিনি তিরস্কার করেছেন, তাই তো তাকে আজকে কারা নির্যাতিত ভোগ করতে হচ্ছে। এবং তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা তিনি মুসলেকা দিয়ে গিয়েছিলেন বিদেশে যে তাদের সকল অবৈধ ক্ষমতাকে বৈধতা দেবে, এই মুসলেকা দিয়ে গেছেন সে 111 সরকারকে। তো বিদেশের ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করে বারবার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, বিএনপি যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু ক্ষমতা এসেছে। তো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করা, নির্ভরশীলতা, স্বামী স্ত্রী সম্পর্ক, এদের তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনছি, ঠিক আছে? এবং আমাকে যদি ক্ষমতায় না রাখেন তাহলে দীর্ঘমেয়াদী সমস্যার সম্মুখীন হবেন, ভারতকে এই যে নত জানু পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের সকল স্বার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে বাংলাদেশের রাজনীতির এই মানে দুরবস্থা। এবং সেই জায়গা থেকে আমরা আশাবাদী, কারণ আমরা বিচলিত নাই। আজকে আমাদের নেতাকর্মীর মুখে কারোর মধ্যে চিন্তার কোনো ছাপ খুঁজে পাবে না, কিন্তু ওনাদের কথায় কথায় ওনাদের এমপি বলেন, মন্ত্রী বলেন, সকাল থেকে উঠবে তারেক রহমানের গিবত করতে থাকবে, বিএনপির গিবত করতে থাকবে এবং বলবে কিন্তু এখন তাদের বলতে হয় এই নির্বাচনে গরম পড়েছে, ধান কাটার কারণে জনগণ আসছে মুখে মানে লাগাম টানা, লাগাম টানতে, সেটাও তারা এখন টানতে জনগণকে শুধু মানে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করলে হবে না। দেখুন যে আওয়ামী লীগ কখনো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে বসে কোনো রাজনৈতিক দল গঠন করা দল নয়। আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগ সবসময় ভোটে এসেছে। হ্যাঁ, সেই ভোটের পার্সেন্টেজ কম বেশি বিভিন্ন সময় হতে পারে, কিন্তু এবং তারা যে কথা বলছেন যে অসত্য কথা যে শেখ হাসিনা নাকি মুসলেকা দিয়ে গেছেন, দেখুন সেটা তো জানে জাতি যে মুসলেকা দিয়ে তারেক রহমান বিদেশে গেছে। এবং আজকে জনগণ এই দলের সাথে রয়েছে। বিএনপি ভোট বর্জন করলেই যে এই সরকারটা অবৈধ হয়ে যায় এটা ঠিক নয়। একটা দল নির্বাচন বর্জন করলে এই সরকার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্বীকৃত। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করতে চাই। আগামীকাল একই সময় আবার অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।